অনন্যা ঠোঁট বাঁকিয়ে রুটির হাসে মুখে শেষ পানিটুকু গিলে পড়ল। এমনই দিন এলো নওয়াব তালুকদারের সামান্য একটা প্রশ্নের উত্তরের জন্য অন্যের সাহায্য নিতে হচ্ছে। বউ যদি বরের চেয়ে বেশি শিক্ষিত হয় তাহলে তো প্রশ্নের পাহাড় মনে জমে ছাত্রদের। অনন্যা রাগ করতে গেল না, জবাব দিল না, কেবল চুপ করে চেয়ারে মাথা পুনরায় হেলিয়ে চোখ বন্ধ করে নিল। নফ ও ললাটে খেলা করা চুলগুলোর দিকে হাত বাঁধে অনন্যা ওর হাত থেকে কলমটি নফের দিকে ছুঁড়ে মারল। কলম সোজা নফের হাতের উপর গিয়ে পড়ল। তিনি আর্তনাদ করলেন না, তবে ব্যথা ঠিকই পেয়েছেন। শেষে গায়ে মাখলেন না। এমন ছোটখাটো ব্যথা সহ্য করার রেকর্ড আছে। অনন্যা ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, নফের সামনে গিয়ে টেবিলের উপর বসলো। এরপরে ওনার উপর সামান্য ঝুঁকে ওনার চোখে চোখ রেখে স্মিত পাকা হাসে, কর্ণের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, মিস্টার নওয়াব তালুকদার, যেখানে সেখানে ঝুঁকি নিতে যাবেন না, এতে আপনি নিজেই বিপদে পড়বেন। তিনি পাল্টা হেসে জবাবে উত্তর দেন, মিসেস তালুকদার, আপনার বুঝি জানা উচিত নাও তালুকদার এসবের মতন ছোটখাটো বিষয়ে পরোয়া করে না, সে ঝুঁকি নিতে ভালোবাসে। কথাটা বলে সে অনন্যার গালে খসখসে হাঁটি রাখে। অনন্যা বাধা দেয় না, কেবল নীরবে একরতি পৈশাচিক হাসল। তিনি অদ্ভুত দৃষ্টিকোণে ওর হাসিটা পরখ করেন, হঠাৎই আঁচ করেন ওনার হাতটা ভীষণ জ্বলছে। হাত থেকে অতঃপর রক্ত বেরিয়ে এলো। তাকে দেখলেন তিনি, হাতের চামড়ার ভেতরে পুরোপুরি কলমের সুচালো অংশটুকু গেঁথে দিয়েছে মেয়েটি। এজন্যই বুঝি অমন নিশ্চয়ই হাসি হাসছিল। সে নির্বাক হয়ে তাকিয়ে রইল ওর মুখ, ওর সুশ্রী মুখটার দিকে। মেয়েটা ল্যাপটপ নিয়ে ওনাকে অতিক্রম করে বেরিয়ে যাচ্ছিল, যাওয়ার আগে কঠিন বাক্য ছুড়ে দিয়ে গেল, মিস্টার নওয়াব তালুকদার, আগুন নিয়ে খেলবেন না, সেই আগুনে আপনি নিজেই দিন শেষে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবেন। তিনি সঙ্গে সঙ্গে জবাব দেননি, নির্বাক ছিলেন সম্পূর্ণ সময়টি। কেবল নিরুত্তর চেয়ে চেয়ে দেখলেন একজন নারীর বহু পরিচিত রূপ। সত্যি নারী, তোমার পরিবর্তিত রূপ মানে অতি ভয়ঙ্কর। তিনি হাত চেঁচিয়ে অনন্যার উদ্দেশ্যে বলে উঠছে, কয়লাকে আর নতুন করে কয়লা পোড়াবে কি? তারা তো আপন দুই ভাই ভাই। রাত মোটামুটি ভালো অতিক্রম করেছে। রান্নার পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ আগে। সকলে খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেই সঙ্গে ড্রয়িং রুমে টি টেবিল সরিয়ে সেখানে পাটি বিছানো হলো। ওখানে বসে রাতের খাবারের পর্ব চুকানো হবে। হাতে হাতে সবাই বাইরে থেকে খাবার আনছিলেন। আকাশের অবস্থা ভালো না, তারারা লুকিয়েছে নিকশ কালো তিমিরে মেঘের আড়ালে। সেই সঙ্গে চন্দ্র, বাতাস ছেড়েছে হিমের বাতাস, যা শরীরকে ক্ষণকালের মধ্যে শীতল করে অতঃপর গা কাঁপিয়ে লোম দাঁড় করিয়ে ছাড়ে। ধুলোরা উড়োউড়ি করছে, ঝড় হইবে বোধহয়, কঠিন ঝড়। খাবারের হাঁড়ি পাতিল আনা শেষ হলে সকলে খেতে বসলো। তাহিরা আর ইরা প্লেট পানির জগ আনছিল। কেউ কেউ আবার বটি পেতে বসেছে সালাদ কাটবে বলে। সেই সময় অনন্যা রুম থেকে বের হলো। তাহিরা এক পলক আর চোখে চাইলো। লং হোয়াইট টি শার্টের সঙ্গে ঢোলাঢালা একটা প্লাজো পরা, মাথায় দুটো বেনি ঝুলছে, গলায় স্কার্ফ ঝুলিয়ে চোখে চশমা পরে বের হলো। অনন্যাকে পিছু হতে তাহিরা ডাকলো, অনন্যা। এই অনন্যা, তোর মাথা ব্যথা করছে? হেঁটে তাহিরার দিকে কয়েক পা এগিয়ে গেল। তাহিরার হাতে দুটো বড় বড় পানির বোতল। অনন্যা একটি নিজ হাতে নিয়ে বলল, সে কথা হঠাৎ কেন মনে হলো তোমার? মাথা ব্যথা না করলে তো সহসা চোখে চশমা পরিস না। তা বলেছ ভালো, তবে এখন ব্যথা করছে না, এমনিতেই পড়েছি। অনন্যা মিথ্যে বলল, সত্যি সত্যি তার প্রচন্ড মাথা ব্যথা করছে। এখানে আসার পর চশমা খুব কম পরা হয়েছে। বেশিক্ষণ চশমা না পরে থাকলে চোখ সহ মাথা ব্যথা শুরু করে দেয়। সেই মাথা ব্যথা যেমন তেমন নয়, পুরো চোখ সহ পর্যন্ত যন্ত্রণায় তখন ফেটে যায়। ইদানিং ওষুধও ঠিকমতো খাওয়া হচ্ছে না, সব কিছু অনিয়ম হচ্ছে। সে বোতল রেখে আবার ভেতরে গেল। ততক্ষণ নফ নিখিল হাত মুখ ধুয়ে খাবার দিতে বসে গেল। নফ সুতীক্ষ্ণ নজরে পুরো রুম জুড়ে একবার নজর বুলালো। তার আপন নারীর সন্ধান মিলেনি। ভাবলো আসবে বুঝি। সবার প্লেটে প্লেটে ওরা খাবারই দিচ্ছে। অন্যকে না দেখে নিখিল মুচকে এসে জিজ্ঞেস করলো, তোমার মেয়ে কোথায় মনি? খাবে না নাকি? মাত্রই তো ভেতরে গেল, তুই দে, ও আসবে। কিছুক্ষণ পর সত্যি সত্যি অনন্যা আসলো, তবে তার হাতে পান্তা ভাত সহ বড় একটি বাটি। সেটা নিচে রেখে দিয়ে ভেতরে গিয়ে আবারও দু হাতে দুটো বাটি নিয়ে ফেরত এলো। এক বাটিতে চিকেন, আরেক বাটিতে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, পেঁয়াজের সঙ্গে আর সরিষার তেল ঘষা মাজা করে রেখে দিয়েছিল। সঙ্গে এক টুকরো লেবু নিয়ে এসেছে। সকলের কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেল। পুরী ভ্যাবাচাকা খেয়ে বসলো। নিখিল সামান্যতম রাখলো, এক প্রকার চোখ মুখ কুচকে নেয়, বিরক্তি সূচক। ভাঁজ পড়লো তার 6 আঙুলে
ললাটখানায়। কিঞ্চিত কর বিরক্ত করায় বেশ আচ্ছা করে ছাড়ল। কিরে, তোর চোখে কি উন্নত মানের ঠাড়া পড়েছে? এত ভালো ভালো খাবার থাকতে পান্তা ভাত আনতে গেলি কেন? হ্যাঁ, অনন্যার সঙ্গে সঙ্গে উত্তর দিল না। ভেজা ভাতের মধ্যে 2 পিস চিকেন আলুর টুকরো নিয়ে মরিচে মাখানো পেঁয়াজ কুচি আর লেবুর টুকরো রস চিপড়ে নিয়ে ভাত মাখিয়ে নিল। তাহিরাকে জিজ্ঞেস করলো। তুমি খাবে মনি? তাহিরা শশব্যস্ত নাক টেনে পড়ল। খাবো না মানে? আহা, তাজা লেবুর গন্ধে প্রাণ জুড়ে গেল। তোর ভাত মাখানো দেখে তো জিভে জল এসে পড়েছে। দে তো, এসব ভাবে যাবি আমি খেতে পারি না। বাবু, ভাতই খাবো, পান্তা ভাত লে। আরো মুচকি হেসে ওর মনির প্লেটে অর্ধেক ভাত তুলে দিল। এরপরে নিজের মুখে এক লোকমা নিয়ে লেবুর অবশিষ্ট খোসায় কামড় বসিয়ে চিবাতে চিবাতে বলল। কি যেন বলেছিলে নিখিল ভাই? পান্তা ভাত খাচ্ছিস কেন? শখের ঠেলায় বড় শখ জেগেছে তো তাই খাচ্ছি। তোমারও শখ জাগলে খেতে পারো, দারুণ টেস্ট কিন্তু। খাবে? নিখিল হতাশ। সে জানে নফ রান্না করেছে দেখে অনন্যা তার তৈরিকৃত খাবার খাবে না। তবে ঝামেলা আর বড় করতে বাড়াতে চাইল না। সেসব অব্যক্ত অপ্রকাশিত কথার প্রসঙ্গ বাড়তি করে তুলল না। কেবল অসহায় চোখে অন্যর দিকে এক পলক তাকিয়ে সকলের উদ্দেশ্যে করে বলল। তোমরা খাও। নফের এসব ব্যাপারে কোনো হেলদোল নেই, না কোনো নতুন করে প্রতিক্রিয়া দেখিয়েছে। সম্পূর্ণ চুপচাপ শান্তশিষ্ট তিনি নীরবে অনন্যার পাশে ঘেরে বসল। অনন্যা ওনার বসা দেখে খানিকটা পিছিয়ে বসলো। তাইরা সেসব দেখে মুখ টিপে হাসতে হাসতে উঠে গেল হাত ধুতে। হাত ধুয়ে এসে দেখলো তার প্লেট নাই। প্লেটের জায়গাটি সম্পূর্ণ ফাঁকা, খালি। সে সামান্যতম ভরকালো, চমকালো, গোল গোল মরিজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে সবার দিকে চাইলো। শেষে নজর পড়লো গিয়ে নফের দিকে। মুরগির লেগ পিসে কামড় বসিয়ে দিয়ে প্রশংসায় গা ভাসাচ্ছেন তিনি। আহা হা হা, কি যে স্বাদ রে নিখিল, না খাইলে বুঝবি না। নিখিল মুখ বাড়িয়ে নিয়ে বলল। তো দে না, এক লোকমা খাই। একলা একলা তো পেটে সব ঢুকাচ্ছিস। না বলল। দেওয়া যাবে না, এটা আমি একাই খাবো। নিখিল ইচ্ছু বিরক্ত হলো। তিনি দেবি না তাহলে লোভ দেখালি কেন? জবাব দেন না, চুপচাপ তৃপ্তি ভরে খেতে থাকেন। তাইরা নিজ স্থান থেকে সরে গিয়ে নফের মুখোমুখি হয়ে দাঁড়ালো। চোখ পাকে কট মট করে জিজ্ঞেস করলো। তুমি আবার প্লেটের খাবার খাচ্ছ কেন? নফ আশপাশ সতর্ক ভাবে তাকে শুথালো। আমায় জিজ্ঞেস করছেন? তা না তো কি, এখানে কি অন্য কেউ আছে? প্লেটের গায়ে তো কারো নাম লেখা ছিল না, সামনে পেয়েছি, খেতে বসেছি। যাই হোক, যিনি ভাতটা মাখিয়েছে তাকে লম্বা করে একটা আমার লাল সালাম। এত মজাদার সুস্বাদু একটা খাবারের সঙ্গে পরিচিত করার জন্য তাকে নরম সরম ধন্যবাদ। হে আল্লাহ, তুমি তার মনটা তুলার মতো নরম করে দিও। হে আল্লাহ, যে ব্যক্তি এত মজাদার করে ভাত মাখিয়েছে তার মুখে তুমি মধু ঢেলে দিও। হে আল্লাহ, যে ব্যক্তির উসিলায় আজ ভাত খাচ্ছি তুমি তারে আমার সমান সমান হায়াত দিও। তবে তার পাথরের মতন শক্ত মনটা অত শক্ত রাইখো না, যতটা শক্ত হইলে স্বামীর মুখে মুখে তর্ক করে। ওনার দোয়া করা শুনে সকলে গা কাঁপিয়ে মুহূর্তের মধ্যে হেসে উঠল। তাইরা ফ্যাল ফ্যাল করে সবার দিকে বোকার মতো চেয়ে রইল। অনন্যার খাওয়া শেষ, সে নীরবে উঠে গেল। না প্লেট চেটে পুটে হাত চেটে নিল। এরপরে লম্বা একটা ঢেকুর তুলে তাইরার হাতে খালি প্লেটটি ধরিয়ে দিল। নিন আপনার প্লেট, এবার প্লেট নিয়ে ঘুমিয়ে পড়ুন। আরেক দফা হাসির ট্রোল পড়ল। অনন্যা হাত ধুতে গিয়ে খানিকটা হেসে দিল। সে হাসি নীরবই রইল, কেউ দেখল না। নবাব বেসিনে হাত ধুতে গেল, তখনই অনন্যা বেসিনে ছিল। তিনি ইচ্ছাকৃত কোমর দিয়ে ওকে ধাক্কায় মেরে সরিয়ে জায়গা করে নিলেন। এরপরে গলার স্বর বাড়িয়ে দিয়ে অনন্যাকে শুনিয়ে শুনিয়ে গানের সুর ধরলেন। তোমারই আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো, তোমারই না পেলে জানি আমি জানি গো, মরিব কালে মরিব, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। ওনার কাণ্ডে অনন্যা হতভম্ব হয়ে পড়ল। তার চোখে মুখে আশ্চর্যতম এক ভাব। ইচ্ছে করে কেউ এমন করে ধাক্কা দেয়? অদ্ভুত তো। তিনি ওর ভাবা চাকা খাওয়া মুখটা দেখে আর চোখে মুচকে মুচকে হাসেন। হাত ধোয়া
শেষ হলো অনন্যার ওনাটা টেনে হাত মুখ মুছে একটা চোখ মেরে দিলেন। সকলে মিটিমিটি করে হাসলো। অনন্যা কাপড় রাগ থেকে রুম থেকে ধাঁধা করে বেরিয়ে গেল। নব দাঁত বের করে হাসল। জনগণ বউ আমার মনে হয় রেগে গেছে, যাই ঠান্ডা করে আসি। সকলে আবার হাসলো। নোভা প্লেট নিয়ে উঠে গেল, বিড়বিড় করে আওড়ালো, কবে যে এই জুটে এক হবে। এদের চিন্তায় চিন্তায় এদিকে আমি বুড়ি হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাবে পোলাপান মায়ের বদলে নানু ডেকে বসে আছে। রাতে নিখিল আর নওয়াফ বসে বসে বারান্দায় কথাই বলছিল। সবাই যে যার রুমে, অনন্যার ছাদে। বাইরে এখনো শীতল ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টিও বহমান। ওদের দুজনের দৃষ্টি বৃষ্টির বৃহৎকার ফোঁটার দিকে স্থাপিত। নিখিল চেয়ার টেনে বসে গম্ভীর মুখে বলল, পাখিকে দেখে মনে হয় না যে ও তোর কাছে ফিরবে। যে পরিমাণ খাটতার আর জেদি হয়েছে, বাপরে। উনি কিছু একটা গভীর মনে ভাবেন, এরপর নিখিলের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলেন, ফিরবে না মানে কি? আজীবন কি ও সঙ্গীন থাকবে নাকি? ভারী আজব। আমার আন্ডা বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? তারা পৃথিবীতে আসবে বলে অনবরত মেসেজ পাঠাচ্ছে। আমি ওয়েটিংয়ে রেখে দিয়েছি, বলে দিয়েছি বাবা তোদের মা আগে রাজি হোক, এরপরে পরিকল্পনা করব তোদেরকে আনার। ততদিন একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করো সোনামণিরা। নিখিল হো করে দাঁত বের করে কয়েক দফা হাসলো, সঙ্গে শরীরটা তুলে উঠল। শালা চরম লেভেলের লুচ্চা, এসব এখনো ভাবিস? আশ্চর্য, ভাববো না মানে? বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, কর্তব্য আছে না? সন্তানদের পৃথিবীতে আনতে হবে না? আগে বউ রাজি কর, আসবে বলে মনে হয় না। এই মেয়ের বর্তমান ভাবভঙ্গি মোটেও ভালো না। রগে রগে অ্যাটিটিউড আর সেলফ রেসপেক্ট ভরা, কারোর কথা কানে তুলে না, নিজে যেটা বলবে ওইটাই রাইট। অবশ্য তোর বউ বলে কথা, তোর মতন না হলে চলে? ওনার বুক চিরে লম্বাটে তপ্ত শ্বাস বেরিয়ে আসে। দেয়াশলাই দিয়ে একটা সিগারেট ধরান, দুটো টান বসিয়ে দিয়ে বলেন, ও ফিরবে না কি ফিরবে না সেটা ওর ব্যক্তিগত বিষয়। ওকে এখনও আমি গুরুতর ভঙ্গিতে কিছু বলছি না, মুক্ত বাতাসে উড়তে দিচ্ছি, মানে সব কিছুর স্বাধীনতা দেইনি। মাত্রাতিরিক্ত যেদিন বেশি করবে ওই দিন আমি কঠোর হব, শক্ত হব, ধৈর্যহারা হব। অতপর বন্দিত্বের শিকড় পায়ে পরিয়ে খাঁচায় আটকে দিব। নওয়াফ তালুকদারকে এখনও চিনতে পারিনি সে। ভালোর ভালো, খারাপের জম। ওদের কথার মাঝে হঠাৎ মুস্কান দরজা করে দৌড়ে সোজা বেরিয়ে আসে। এসে নওয়াফের বুকের উপর ছো মেরে হামলে পড়লো। লাজ লজ্জা ভুলে গিয়ে টি শার্ট খামচে ধরে অস্ত্র বিসর্জন দিতে লাগলো। মৃগী রোগীর মতন ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলল, নবাব ভাই, আমি কিছুতেই পারবো না ওনাকে স্বামী হিসেবে মেনে নিতে। উনি আমার সঙ্গে জোর জুলুম করেছে। নওয়াব দুহাত তুলে ওকে সরাতে চাইলো, পারলো না। ছাতির গাল লাল বানিয়ে কয়েকটা চর বসিয়ে দিতে ইচ্ছে জাগলো। না চাওয়া সত্ত্বেও এই অদম্য ইচ্ছে জলাঞ্জলি দিতে হলো। নিজ শখের নারী ব্যতীত পৃথিবীর সকল নারীর স্পর্শ ওনার জন্য হারাম, আর সেই হারাম স্পর্শে ওনার পুরো শরীর খিনখিন করে উঠল। মুস্কানের কান্নার স্বর শুনে রুমের সবাই বাইরে ছুটে এলো। মুস্কানের পিছু পিছু তার হাজবেন্ড মানে আরিফও এসেছে। মুস্কানকে নবাবের বুকে খামচে মেরে পড়ে থাকতে দেখে তার খারাপ লাগলো, মনোপূর্ণ হলো। এটাই স্বাভাবিক। কোনো পুরুষই সহ্য করতে পারবে না তার স্ত্রী অন্য পুরুষের বুকে লজ্জা শরম ভুলে গিয়ে লেপ্টে থাক। তারও সহ্য হলো না। হিংসা ঈর্ষা জাগলো মনে। ইরা, সিমরান, মুক্তি, ইচ্ছে, সুচি, তাহিরা ওদের গোল দিয়ে ঘেরাও করে দাঁড়িয়েছে। মুস্কানকে দু হাত দিয়ে ঠেলো সরাতে যখন ছাড়াতে পারল না, তখন একটা ঠাটিয়ে চর বসিয়ে দিলেন তিনি। এক চরে মুস্কানের কোমল ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। তবু এই মেয়ের ছাড়ার নাম নেই, উল্টো থেমে থেমে ফুপিয়ে উঠল। চোখের জলে অপ্রীতি করে গাল ভিজল, সমস্ত শরীর কাঁপছে তার ভয় আতঙ্কে। চোখ দুটি কেমন টলমল করছে। তিনি সেসব দেখলেন না, থাককে নিজের থেকে ওকে আলাদা করে দিলেন। এরপরে হুড়মুড় করে নিজের রুমে বড় বড় পা ফেলে ঢুকে পড়লেন। সকলে কম বেশি হতভম্ব ওনার উপস্থিত মুখ্য আচরণে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি আরো ধারালো হলো ওনার দরজা বন্ধ করার সন্দিগ্ধ দৃশ্যটুকু দেখে। তিনি সেসব পিছু ঘুরে দেখলেন না, গায়ের কাপড় খুলে ঝর্ণার নিচে দাঁড়ান, পুরো শরীর ডলে ডলে ধুয়ে নতুন কাপড় পরে পুনরায় বেরোলেন। সকলে আরেক দফা চমকায় ভরকায়, বিস্মিতে অবাক হয়। তিনি ঠোঁট ছড়িয়ে হাসলেন। অবাক হচ্ছ? অবাক হওয়াটা অবশ্য অস্বাভাবিকের কিছু না।
এই শরীর স্পর্শ করার অধিকার একমাত্র আমার নাটুস পটুস কিশোরী বউয়ের। সেখানে অন্য কোনো নারীর স্থান নেই। মুস্কান, প্রথমবার এই কাজ করেছিস, তাই মাফ করেছি। দ্বিতীয়বার একই কাজ রিপিট করলে তোর শরীরের চামড়া খুলে ছিঁড়ে ফেলবো। ওনার বিকট চিৎকার, চক্ষু গরম করে শাসানো আর কঠিনতম হুমকিতে সকলে মুহূর্তের মধ্যে চমকে উঠল। মুস্কানের অন্তর আত্মা পর্যন্ত কেঁপে উঠল। সে ভয়াতুর অন্তরে দ্রুত পিছিয়ে দূরত্ব বজায় রাখে। অনুশোচনা বোধ আর প্রায়শ্চিত্তে লজ্জায় দৃষ্টি দুটি নিচু করে নেয়, মাথাটা নুইয়ে রাখে। তখনই রিনি ছিনি পায়েলের শব্দের আলোড়ন তৈরি করে ছাদের সিঁড়ি বেয়ে নামলো অনন্যা। সমস্ত শরীর ভিজে চুপচুপে। দীর্ঘ সময় ধরে বৃষ্টির বাড়িতে ভেজার কারণে শরীর সাদা ফ্যাকাশে হয়ে এসেছে। লম্বা চুলগুলি ভিজে শরীরের সঙ্গে লেপটে মিলেমিশে একাকার। গা বেয়ে চুপচুপ করে ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটাগুলি মেঝেতে গড়িয়ে পড়ছে। অনন্যা ভিড় দেখে অতি আশ্চর্য হয়ে উকি মেরে বলল, এখানে কি হয়েছে? নওয়াব চওড়া শরীর নিয়ে পিছু হলো, সরাসরি অন্যর দিকে চাইলো। কাক বেজা হয়ে আছে মেয়েটা। মুস্কান পাখিকে দেখে কিছু ভয় পেল। সে ভেবে নিয়েছে ওনাকে জড়িয়ে ধরার দৃশ্যটুকু অনন্যা দেখে নিয়েছে। সে দ্রুত চোখের পানি মুছে নিয়ে নরম গলায় বলল, তুই যা ভাবছিস ওইসব কিছুই না পাখি। আমি কেবল ওনাকে ভাইয়ের স্নেহে থেকে ধরেছি, বিশ্বাস কর। ব্যাস এইটুকু, কোনো খারাপ উদ্দেশ্য না। অর্ণার শরীর থেকে চপচপ করে তখনও পানি পড়ে মেঝে ভিজে যাচ্ছিল। পুরো শরীর ঠান্ডা বাতাসে আরো শীতে কাটা দিয়ে উঠলো। ঠোঁট কাঁপছে, চোখ দুটি রক্ত চাপার মতন লাল চুকচুকে। বেশ কয়েকবার হাঁচিও দিল। ঠান্ডা সর্দি লেগেছে বোধহয়। পরক্ষণে নাক টেনে জবাবে ভেজা গলায় গা ছাড়া ভাব নিয়ে পড়ল, তাতে আমার কি? এতটুকুই ছিল সবাইকে বিস্ফোরিত করে দেওয়ার জন্য। অনন্যা সে আর দাঁড়ালো না। চঞ্চল পায়ে ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে দ্রুত রুমের দিকে ঢুকে গেল। নফ আরিফকে ঠাটিয়ে একটা চর বসালো। এরপর সবার উদ্দেশ্যেই বলল, যে যার রুমে যাও। সকালে রুমের দিকে গেল ঠিকই, তবে মুস্কান, নিখিল আর আরিফ দাঁড়িয়ে ছিল। নফ চোখ রাঙিয়ে চেঁচিয়ে উঠল। নিখিলকে উদ্দেশ্য করে বলল, তোকে কি আলাদা করে নিমন্ত্রণ পাঠিয়ে বলতে হবে? নিখিল এক পলক মুস্কান আর আরিফের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। নফ সরাসরি আরিফের দিকে ধারালো, সোচালো দৃষ্টিতে চাইল। এরপরে চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ল। ললাট চেপে ধরলো কিছুক্ষণ। মনোরণ আরিফের বেশ চিন্তা হচ্ছে। অতি চিন্তায় গলা শুকিয়ে যাচ্ছে। বেশ ভালো করেই ওনাকে চিনে সে। তার এক ব্যাচের সিনিয়র ছিলেন উনি। ভার্সিটিতে থাকতে কম ছেলেপেলেদের পিটায়নি। সকলে প্রচণ্ড ভয় পেত ওনাকে, বেশ মান্য করত। তখনই তিনি ভার্সিটির ভিপি ছিলেন। মন্ত্রীর ছেলে ছিল বিধায় কেউ কিচ্ছু বলতে পর্যন্ত সাহস পেত না। আজ তার সামনে সে না জানি কি আছে তার কপালে, সেটা ভয় দুপা পিছিয়ে গেল। অমন ইগলের মতন ক্ষুরধার দৃষ্টির সামনে কতক্ষণ টিকে থাকতে পারবে সে জানে না। রূপ পর্যন্ত কেঁপে উঠছে তার। পারলে এক্ষুনি পালিয়ে বাঁচে। কোন সুখে যে এর বোন বিয়ে করার ভূত মাথায় চেপেছিল। জোর করে কেন ছুঁইতে চাচ্ছিস ওকে? আরিফের ভাবুকের মধ্যে প্রশ্ন করে বসলেন তিনি। আরিফ ক্ষণকালের মধ্যে হকচকিয়ে উঠল। লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো তার। ভয়ে আর উত্তর দেয়নি। মাথা নত করে রইল, যেন সে প্রবল অনুশোচনা বোধ অনুভব করছে। তিনি ফের বলেন, ওর পাস্ট সম্পর্কে সব জানতিস তো? আমি বলিনি তোকে সময় নিতি? এরপরে গভীরে যাওয়ার চিন্তাভাবনা করছিস? একজন নারীকে ছুঁতে হলে অনুমতি লাগে। অনুমতি নিয়েছিস তুই? নিসনি। তার মধ্যে জোর জুলুম শুরু করে দিলি। নারীর শরীর ছোঁয়ার আগে মন ছুঁতে হয়। আগে মন ছো, এরপরে শরীর পাবার চিন্তাভাবনা করিস। নেক্সট টাইম এমন কমপ্লেন আসলে খবর আছে, একদম জায়গা মতন কেটে তৃতীয় লিঙ্গের খাতায় নাম লিখিয়ে দিব। তিনি থামেন। ফোঁস করে বুক ফুলিয়ে শ্বাস ফেলেন। পুনরায় কঠিন গলায় বললেন, আর মুস্কান, সবার আগে মনে রাখতে হবে আরিফ তোর বর। ওকে সম্মান করতে হবে, সময় দিতে হবে, ওর সঙ্গে ছোট ছোট খুনসুটি করতে হবে। নয়তো ওর প্রতি তোর ভালো লাগার অনুভূতি কিভাবে সৃষ্টি হবে? আজকের পর থেকে যা কিছু হোক, স্বামী স্ত্রীর ব্যাপার নিজেদের মধ্যে গোপন রাখবি। বাহিরের কাউকে জানাতে চাবি না। নিজেদের ব্যাপার নিজেরাই বুঝবি। আমি পারবো না বারবার তোদের বিচার সালিশ করতে। আমার নিজের জীবনেরই নাই অশান্তি শেষ। বাল একটা বিয়া করছি, বউ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় মুখের উপর ছুঁড়ে মারে। থু থু।
ইচ্ছে আড়াল থেকে হঠাৎ বহু করে একগাল হেসে উঠল। জুতো খুলে ওর দিকে ছুঁড়েই মারল। শুয়োর, গেলি এখান থেকে। ওনার ধাওয়া খেয়ে ইচ্ছে গলা ফাটে চিৎকার করে উঠল। ওরে বাবা গো! বলে ফুরুত করে দৌড়ে দরজা আটকে দিল। তিনি আলসিমি ভঙ্গিমায় চানচান হয়ে দাঁড়ালেন। ওদের দুজনকে একসঙ্গে বললেন, অনেক রাত হয়েছে, ঘরে যা। নেক্সট টাইম কোনো বিচার সভা যেন আমার কাছে না আসে, তার পরিণতি দুজনের জন্য মোটেও ভালো হবে না। এরপরে তিনি নিজের রুমে ঢুকে পড়েন। মাঝরাত্রে হঠাৎ তাহির আর ঘুম ভেঙে গেল। মূলত ঘুম ভাঙলো কারো ফোপানো আর চাপা গোঙানির আর্তনাদে। সে আলো আধারের মাঝে বিছানা হাতালো। দেখলেন অনন্যার সাইডটি সম্পূর্ণ খালি। সঙ্গে সঙ্গে তার বুকটা আকস্মাৎ অজানা আতঙ্কে মুচড়ে উঠল। মাত্রাতিরিক্ত ভয়ে খুকড়ে গেলেন। জলদি টেবিলের জ্বালিয়ে অগোছালো ভঙ্গিতে উঠে বসলেন। পুরো ঘরে সতর্কতার সঙ্গে নজর বুলিয়ে দেখলেন মেয়েটা অর্ধনগ্ন অবস্থায় ফ্লোরে গুজে দিয়ে শুয়ে, চুল খামচে ধরে চোখ মুখ উল্টে অদ্ভুত এক আচরণ করছে। মুখ দিয়ে গোঙানির মতন ব্যথাতুর ছটপটানো আওয়াজ বের হচ্ছে। শরীরে যে টি শার্টটি ছিল সেটা খোলা। শরীরে এখন শুধু একটা ইনার আর প্লাজো। তাহিরার ভয়ে চোখ মুখের রং উবে গেল। সে দরদর করে কাঁপছে। জলদি সে অনন্যার সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। ওর মাথাটা নিজের কোলের মধ্যে তুলে নিয়ে এলো। শরীরে হাত দিয়ে দেখলেন পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মেয়েটার চোখ দুটি ভীষণ লাল, ছোট রক্ত শূন্য। তার প্রচন্ড মায়া হলো। পুরো মুখ ব্যথায় যন্ত্রটা ফুলে উঠেছে। সে ব্যাকুল হয়ে উঠল। চিত্ত জুড়ে অশান্তির হিল্লোল বয়ে গেল। সে ছোট্টবেলা থেকে বেশ কয়েকটা বছর ধরে সে নিজে সন্তানের মতো অনন্যাকে মানুষ করেছিল। ওর মা তো তখন অসুস্থ ছিল, যার কারণে অনন্যা বেশিরভাগ বড় হয়েছে ওর নানা বাড়ি। সেই মেয়েটার জন্য তো চিত্ত পূর্বে সে অনন্যাকে কাতর গলা ঢাকলো। অনন্যা, এই অনন্যা, আমার সোনা কি হয়েছে? এমন করছিস কেন আম্মু? বল মামুনিকে, কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? মেয়েটা কথা বলতে পারছে না, জবাবে উত্তর দেয় না। উত্তর দিবে কি? ও পুরোপুরি নিজের মধ্যে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য। সেটা তিনি নিজ স্বচক্ষে দেখতে পাচ্ছেন। চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। কষ্টের যন্ত্রণায় চোখ দিয়ে উষ্ণ নোনা জল গড়ায়। আবারও পাগলামি শুরু করে দেয়। নিজের এক হাত কামড়ে ধরে, চুল খাসতে ধরে, মাথা ফ্লোরের সঙ্গে বাড়ি মারে। তাহিরা ভয় এবার দ্বিগুণ ভালো। সে একা কিছুতে ওকে সামনে রাখতে পারছে না। তাকে ছিটকে মারছে, কামড়ে দিচ্ছে, থাপ্পড় মারছে। তিনি চিল্লিয়ে রাখলেন, ইচ্ছে মুক্তি কই তোরা? তার ডাক কারো কর্ণ অব্দি পৌঁছায় না। পৌঁছাবে কি করে? সকলে তো গভীর নিদ্রায় ডুবে। সে অনন্যার যন্ত্রণায় ছটফটানো ব্যথাতুর নীলচে হাওয়া মুখটা দেখে ডুকরে কেঁদে উঠল। জলদি নিজে উঠে গেল। মুক্তি ওদের দরজা বেশ কয়েকবার নক করার পরও যখন খুলল না, তখন সে নিখিলদের দরজা নক করলো। নিখিল, নফ, ইয়াসিন, রাতুল সবাই জাগ্রতই ছিল। সকলে মিলে রাত জেগে কাঠ খেলছিল। ফ্যানের শব্দে তাহিরার ডাক তারা শোনেনি। যখন দরজায় অনবরত ধাক্কা পড়লো, তখন সকলে চিন্তিত হয়ে পড়ল। নিখিল বলল, আমি দেখছি। সে উঠে গিয়ে দ্রুত দরজা খুলে দিল। তাহিরা উদ্বিগ্ন, অগোছালো, শঙ্কিত মুখে এবং কান্নারত অবস্থায় দেখে তার মনটা নিমিষের মধ্যেই দুশ্চিন্তাগ্রস্তে আটকা পড়ল। উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে মনি? এমন করছো কেন? খালু কি তোমাকে কিছু বলেছে? ততক্ষণে নফ, ইয়ামিন, রাতুল দরজার সামনে এসে ভিড় জমেছে। তাহিরা চোখের পানি মুছে ঝোঁক গিল পরপর। এরপরে শুকনো ঠোঁট জোড়া জিভের তলে ভিজিয়ে নিয়ে বলল, নিখিল, অনন্যা জানি কেমন করছে, ওর অবস্থা ভালো না, মনে হয় হাসপাতালে নিতে হবে। বলেই ঠোঁট ভেঙে সে কেঁদে দিল। তাহিরার কথা শোনার সঙ্গে সঙ্গে সবার মাথায় যেন বিনা ঝড়ে বজ্রপাত পড়ল। কিয়ৎক্ষণের মধ্যে সকলে কিংকর্তব্য বিমূঢ়। নফ বিস্ফোরিত চোখে তাকালো। ওনার চঞ্চল আঁখি জোড়া ক্ষণিকের মধ্যে বিমূর্ত সম্পূর্ণ ভাগরুদ্ধ ভাব। তার গোটা পৃথিবী জুড়ে কেবল ধোয়া ধোয়া, তিমির ও শূন্যতার হাহাকার। ভেতরে থাকা যন্ত্রণাগুলি ক্রমশ ঠেলে ঠেলে বেরিয়ে আসতে চাইল। কলেজের সবটুকু জলচরে ফুরিয়ে গেল। পুরো শরীরে বরফে জমে যেন অবশ অবশ অনুভব করলেন। গলাটা জলবিন শুকনো মনে হয়। কি শুনছে তিনি এসব? বললেই হলো। সন্ধ্যাও দেখলো মেয়েটা সম্পূর্ণ সুস্থ। এখন নাকি অসুস্থ। উনি আর স্থির থাকতে পারেন না। তীব্র অস্থিরতা আর চিন্তিত মুখটা নিয়ে চট জলদি পা চালিয়ে তাহিরার সাইড কাটিয়ে তিনি অন্যার রুমে থাথা করে দৌড়ে ছুটে যাচ্ছেন। প্রতিমধ্যে ছুটে এসে তাহিরা বাধা দিয়ে দাঁড়ালো। তুমি কোথায় যাচ্ছ? নব তাহিরার কথা আমলে নিল না, কোনো প্রকার উত্তরও দিল না। তার পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে জলদি করে রুমের ভিতরে ঢুকে যেতেই লাগলো। তাহিরা
ছুট্টে এসে ফের বাধা দিয়ে দাঁড়ালো। ওর কাছে তুমি এখন যেতে পারবে না, ওর শরীরে কাপড় নেই। নফ ওনাকে চোখ রাঙিয়ে বলল, পথ ছাড়ুন, নয়তো ধাক্কা দিতে বাধ্য হব। তাইরা পথ ছাড়লো না। নফ ও ঘাটতারা কম না, তিনি সত্যি সত্যি তাইরাকে ধাক্কা মেরে দরজার সামনে থেকে সরিয়ে ভেতরের দিকে ঢুকে গেল। তাইরা আশ্চর্য হয়ে গেল ওনার অনাকাঙ্ক্ষিত আক্রমণে। তিনি সেসব চেয়ে দেখলেনও না, বরং ব্যস্ত চরণে অশান্ত ও একটা মন খারাপের প্রবল ছটফটানো উত্তেজনা নিয়ে রুমের ভেতরে ঢুকে পড়েন। গিয়ে দেখলেন ঠান্ডা ফ্লোরের মধ্যে গুজো দিয়ে শুয়ে চুলে দু হাতে শক্ত করে টেনে হু হু করে কাছে মেয়েটা অমন করুণ সুরে আর্তনাদ আত্মচিৎকার শুনে ওনার শক্তপোক্ত দেহটা ক্ষণিকের মধ্যে আরো দুর্বল হয়ে পড়ল। বুকটা আকস্মাৎ দুমড়ে মুচড়ে উঠে চিনচিন ব্যথার সৃষ্টি হলো। তিনি শুকনো ঢোক গিলেন, এক পা করে এগিয়ে যান। মুখটা চুলের কারণে ঠিক দেখা যাচ্ছে না, লম্বা চুলগুলি সব ঘামার্ত শরীরের সঙ্গে পেঁচে লেপটে একাকার দশা। তিনি দ্রুত ওকে গিয়ে আঁকড়ে বুকের সঙ্গে মিশিয়ে ধরেন। মুখের সামনে থেকে দু হাতে চুলগুলো সরিয়ে নিলেন। পুরো মুখ ফুলে উঠেছে, নাক লাল, চোখ দুটিও লাল, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। অনন্যার সেই দিকে কোনো হুঁশ জ্ঞান নেই। সে আবারও মাথা চেপে ধরে ছটফট করে। তারা ছুটে আসে, অনন্যার দিকে তাকিয়ে বলে, কোথায় কষ্ট হচ্ছে মা, বল আমায়। অনন্যা ব্যথা যন্ত্রণায় গলা দিয়ে আওয়াজ বের করতে পারল না। না তার উপস্থিতি কোনো জ্ঞান আছে, সে সম্পূর্ণ যেন অন্য কোনো এক জগতে বসবাস করছে। চোখ দুটি বড় বড় বের করে কেমন করছে যে বলা বাহুল্য। নওয়াব নিজে টি শার্ট খুলে ওর ইনারের উপরে দিয়ে দিল। এরপরে ওকে আবারও বুকের সঙ্গে চেপে ধরল। অনন্যা দু হাত দিয়ে ঠেলে সরাতে চাইল, কিন্তু অমন চওড়া স্বাস্থ্যবান পুরুষের সঙ্গে পারা কি এত সহজ? সে ওনার শক্তির সঙ্গে কুলে উঠতে পারে না। না পেরে চোখ বড় বড় করে গোল গোল করে শ্বাস ছাড়ছে। হঠাৎই ছিঁচিয়ে উঠল, ছাড়ো আমায়, তোমরা কেন ধরেছো? চেঁচি আবার মাথা চেপে ধরল। নফ ছাড়ে না, একদম বুকের সঙ্গে মিশিয়ে শক্ত করে ধরে রাখে। ওর যন্ত্রণায় যেন ওর থেকেও বেশি ওনার কষ্ট হচ্ছে। ভেতরটা ভেঙে চুরে একেবারে অস্থির, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এই গভীর রাতে কি করবেন ঠিক মাথা কাজ করছে না ওনার। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তারই মধ্যে হঠাৎ টের পেলেন অনন্যা ওনার গালে থাপড় বসিয়ে দিয়েছে। তবুও ছাড়লেন না তিনি। নিজ চোখে দেখতে পাচ্ছেন মেয়েটার উপস্থিতি, জ্ঞান নেই। সেখানে চটটাকে সিরিয়াসলি নেওয়ার মানেই বোকামি করা। তাইরা এলো অনন্যার নিকটে, ওর হাত ধরে পড়ল। আম্মু কোথায় যন্ত্রণা হচ্ছে বল। নওয়াফের থেকে ছুটাতে না পেরে অনন্যা হাত পা লাফিয়ে উঠল, তাইরাকে ধাক্কা মেরে ফেলে দিল। নওয়াফের হাত কামড় বসিয়ে দিল। হঠাৎ আক্রমণে তিনি কিছুটা অপ্রস্তুত হলো, সামান্য ভরকেও চান। আর সেই সুযোগে অনন্যা ওনার হাত থেকে ছাড়া পেয়ে কাঁপতে কাঁপতে হেলে দুলে উঠে পড়ে। ওর গায়ে থাকা ওনার টি শার্টটি নিচে ছুঁড়ে মারে। নিখিল ওরা রুমে ঢুকতে উদ্যত হয়। নওয়াফ ওদের দিকে টেবিলে থাকা কাচের গ্লাসটি ছুঁড়ে মারল। নিখিল ওরা দ্রুত পিছিয়ে যায় এবং নওয়াফের আচরণে হতভম্ব বিমূর্ত হয়ে পড়ল। তিনি চেঁচিয়ে বলে উঠেন, একটাও রুমে ঢুকবি না, একদম সোজা কলিজা ছিঁড়ে ফেলবো, যা বের হ। নিখিল ওরা দ্রুত দরজা থেকে ফিরে যায়। বাইরে বের হয়। নওয়াফ তাহিরাকে উদ্দেশ্য করেই বলল, রুম থেকে আপনিও বের হন। তাহিরা ওনার কথা মান্য করে না, বেরো হয় না। দরজার সামনে গিয়ে কেবল আতঙ্কে ভরা মলিন মুখটা নিয়ে দাঁড়িয়ে থাকে। ওইদিকে অনন্যা আবারও বিছানার উপর উঠে চুলগুলো শক্ত করে টেনে ধরে ছটফটিয়ে উঠছে। কয়েক গোছা চুল ওর হাতে চলে আসে, শুধু চুল ধরে টানে যেন সব ছিঁড়ে ফেলবে। মাথার যন্ত্রণা ওর কলিজা পর্যন্ত যেন ছিঁড়ে নিংড়ে আসছে। সমস্ত শরীর ঘামে চটচটে, অথচ ফ্যান চলছে। সর্বশেষে শরীরে থাকা ইনারটিও খুলে সে ছুঁড়ে মারে। নভ দ্রুত ছুটে যায় ওর নগ্ন বুকের ওপর। টি শার্টটি দিয়ে অনন্যার হাত দুটি শক্ত করে তিনি চেপে ধরেন। মেয়েটার ব্যথাতুর মুখটার দিকে তাকা, লাল হয়ে আছে মুখটা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। অনেকক্ষণ ওনার কাছ থেকে ছোটাছুটি করলো ছাড়া পাওয়ার জন্য, কিন্তু পেল না। ওনার বুকে সে কামড় বসিয়ে দিল। তিনি ব্যথা পান ঠিকই, তবে আশ্চর্য আর্তনাদ করেন না। সেখানে ক্ষত সৃষ্টি করার পর সেখানকার রাস্তা ছেড়ে এরপরে হাতে দাঁত বসিয়ে দিল। হাতেরটা চামড়া ভেদ করে যখন রক্ত বেরিয়ে এলো, তখন রক্ত দেখে মেয়েটা ধীরে ধীরে জলের মতন শান্ত ও স্থির হয়ে এলো। ফ্যালফ্যাল করে অদ্ভুত মায়াবর দৃষ্টিকোণে ওনার চোখে মুখের দিকে কতক্ষণ শান্ত ও স্থিরভাবে তাকিয়ে রইল।
যেন কত দিন ধরে দেখেননি ওনাকে। সেই শত শত দিনের তৃষ্ণা মেটাচ্ছে। কাপা কাপা হাতটি ওনার গালের কাছে বাড়াতে নিয়েও নেতিয়ে পড়লো ওনার বুকের উপর। অতঃপর ওর চোখ দুটি ক্লান্তিতে ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। একসময় গভীর নিদ্রায় ডুবে যায়। নিদ্রায় থাকাকালীন অবস্থায় ওনার হাত খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে। কি দেখে স্বপ্নে কি জানে। কিছুক্ষণ পর বিড়বিড়ও করে। তিনি ওর মুখের কাছে কান পাতেন। অস্পষ্ট গলায় শুনতে পান, আপনি আমারে কেন ঠকাইলেন প্রিয় নওয়াব ভাই?